সোনালি পিকেস চাই না চাই শুধু তোমায়। আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং। সবুজ সকাল সোনালি পিকে চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। স্বপ্ন কুয়াশা হৃদয়ে ধোঁয়াশা চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। সবুজ সকাল সোনা শুরুটা শুরু করবো। 3 দশক ধরে তিনি যে আলাপ করব, কিন্তু প্রিয় মানুষ একজন, সারা বাংলা যার গানে উত্তাল উদ্বেলিত হয়ে ওঠেন, সেই সিধু, যিনি যার জার্নিটা আমরা যদি এভাবে বলি, এভাবে ডিফাইন করি, যে লং জার্নি, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর সেখান থেকে রকস্টার সিধু। এটা খুব বড় একটা যাত্রা, খুব বড় একটা জার্নি। সেই জার্নিটাকে আমরা প্রথমেই ডাক্তার সিধুর সাথে আমরা আলাপ করব। আমাদের দর্শকদের বলবো যে আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে, তাহলে আপনারা আমাকে সরাসরি বলতে পারেন যে কোন গান আপনাদের ভালো লাগছে, বা এতদিন ধরে তিনি যে গান গেয়েছেন, আমাদেরকে দীর্ঘ 3 দশক ধরে তিনি যে ক্যাকটাস যে ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই ক্যাকটাস গান আমাদের প্রাণ মন ভরিয়ে দিয়েছে। সেই ক্যাকটাসের যে গানগুলো আপনাদের ভালো লাগে, সেগুলো আপনাদের তালিকায় থাকলে আজকে আমরা তার সঙ্গে আলাপচারিতার মধ্যেই 2-1টা গানের একটু শুনবো। আমি প্রথমেই সিধুদা আপনাকে আমাদের এই চ্যানেলে আমাদের সঙ্গে সঙ্গদান করার জন্য প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একটু জানতে চাইব আপনার জীবনের জার্নিটা। আমি যেভাবে শুরু করলাম, অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায় হওয়ার গল্প আমরা জানি, এবং সেখান থেকে সিধু হওয়া, রকস্টার সিধু হওয়া, একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু যদি শেয়ার করেন বিষয়টা। এটা তো বেশ বড়সড় একটা গল্প, সেটাকে ছোট করে কি করে বলা যেতে পারে সেটা ভাবার চেষ্টা করছি। প্রথম কথা বলি যে আমার বাবা ডাক্তার ছিলেন, আর আমার দাদু মানে মায়ের বাবা, তিনিও ডাক্তার ছিলেন। তাই আমি জন্মের পরেই আর কি, যখন একটু ক্লাস 1-2-তে যখন দেখা গেল মোটামুটি পড়াশোনার মন আছে, ভালোই রেজাল্ট করছি, তখনই যেন একটা দৈববাণীর মতন আকাশ থেকে ঘোষিত হয়ে গিয়েছিল যে তুমিও ডাক্তার হবে। আমার বাড়িতে পড়াশোনার অ্যাটমসফিয়ার ছিল, আমি আমার বাবা ডাক্তার বললাম, এবং আমার 3 দিদি, তারা পড়াশোনায় খুবই ভালো, তারা পরবর্তীকালে সকলেই শিক্ষিকা হয়েছে। তো তাই তাদের সান্নিধ্যে আমার পড়াশোনাটা ঠিক মতোই এগোলো, এবং ওই জয়েন্ট দিয়ে আমি ডাক্তারিতে ভর্তি হলাম। সেটা 1989-এর কথা। এর পাশাপাশি আমার বাড়িতে গানের অ্যাটমসফিয়ারও যথেষ্টই ছিল। আমার বাবা আর্মি ডাক্তার ছিলেন, কিন্তু তারপরেও তার প্যাশন ছিল ভায়োলিন বাজানো। তো সেই সন্ধেবেলা ঘরে বসে বাবা ভায়োলিন বাজাতেন একদম নিজের মতন করে। আমার মা এবং 3 দিদি, তারা সকলেই গান বাজনা অত্যন্ত ভালোবাসতো, এবং আমার বাড়িতে রেডিও চলতো বহু সময় ধরে, ট্রানজিস্টার রেডিও চলতো, বিবিধ ভারতী চলতো, এবং মা কিংবা দিদিরা সবাই হয় গান শুনছে, না হয় গুনগুন করে গাইছে। তো সে মতো অবস্থায় তারাই আমার গানের শিক্ষাগুরু বলা যায়। তো সেইভাবে গানটাও আমার মধ্যে ছিল, কিন্তু সেটাকে কখনো সিরিয়াসলি কিছু ভাবিনি। আচ্ছা, মিউজিক ইজ মাই হবি, এরকম ছোটবেলায় প্যারাগ্রাফ রাইটিং এ লিখতাম। তো সেই হবির হাত ধরেই আমি যখন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করছি, 89 থেকে যখন শুরু করেছি, 92-তে আমি 3rd ইয়ারে, সেই সময় ক্যাকটাস তৈরি হয়।
কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা তো আরো একটা বিস্তারিত গল্প, সেটা দরকার হলে পরে বলবো। তো ক্যাকটাস তৈরি হয়, মানে আপাতত এই লাইফের জার্নির গল্পটা শেষ করে নিই। ক্যাকটাস তৈরি হয় 1992। এর সাথে সাথে পড়াশোনাও চলতে থাকে, এমবিবিএস গুলো পাস করে ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ ইত্যাদি গুলো করে ফেলি। একটি প্রাইভেট নার্সিং হোমে চাকরি নিই। তারপরে সেখানে কিছুদিন কাজ করার পরে একটু টাকা পয়সা দরকার ছিল, সেখানে কিছুদিন কাজ করার পরে আবার এন্ট্রান্স দিই। ডিএনবি পার্ট 1 এন্ট্রান্সটা ক্লিয়ার হয়ে যায়। ডিএনবির অ্যাটাচমেন্ট নিয়ে আমি একটি বিখ্যাত হাসপাতালে, শিয়ালদার বিআর সিং হাসপাতালে, সেখানে ডিএনবি পার্ট 2 বা ফাইনালটা দেব। আমার সাবজেক্ট ছিল ইন্টারনাল মেডিসিন। আচ্ছা, তো সেটা 2000 সালে জয়েন করেছিলাম। 3 বছরের ওখানে অ্যাটাচমেন্ট দেখিয়ে তবে ফাইনাল পরীক্ষাটায় অ্যাপিয়ার করতে হয়। তো 2 বছর 7 মাস যে সময় নাগাদ কমপ্লিট হয়েছে, তখন আমি দেখলাম যে আর পারা যাচ্ছে না। নিজের মন, বুদ্ধি, পরিশ্রম এবং সর্বোপরি সময়, এগুলোকে দুভাগে বিভক্ত করে আর চলা যাচ্ছে না, একটা কিছু বেছেই নিতে হবে। তো সেই মুহূর্তে আমি ডিসাইড করি যে আমার এখন, মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমার এখন প্রেসক্রিপশনের তলায় সই করার চেয়ে অটোগ্রাফ খাতায় সই করতে বেশি ভালো লাগছে। তো এই সিদ্ধান্তটা যে একদম পাকাপাকি ভাবে ডাক্তারি ছেড়ে দেওয়ার জন্য ছিল তা নয়। আমি ভেবেছিলাম একটা 6 মাসের মুলতবি নেব। আমার কাছে তো আমার শিক্ষাগত যোগ্যতা রইল, প্লাস এই ডিএনবির 3 বছরের ট্রেনিং এর মধ্যে 2 বছর 7 মাস আমি কমপ্লিট করে ফেলেছি, আর 5 মাসের ট্রেনিং সেটাও ঘুরে ফিরে পরবর্তীকালে নিয়ে নেওয়া যেতে পারে। তো আমার কাছে তো এগুলো রইলই, কিন্তু এই মুহূর্তে আমার মন চাইছে গান বাজনা করতে, তাহলে আমি গান বাজনাটাই করি। 6 মাসের জন্য অন্তত ডাক্তারিটা মুলতবি দিই। এটা 2003-এর শুরুর দিকের কথা বলছি। সেইভাবে বলতে গেলে আজকের তারিখটাই খুব খুব ইম্পর্টেন্ট। 2003 3 ফেব্রুয়ারি আমি সিদ্ধান্তটা নিই। সেই সিদ্ধান্তটা হয়তো মাঝরাতে বা পরদিন ভোর রাতে নিয়েছিলাম বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। তো যে এই মুলতবি দিলাম, তো সেইভাবে বলতে গেলে 21 বছর পেরিয়ে গেছে তারপরে, কিন্তু ওই নিজেকে যে 6 মাসের মুলতবি দিয়েছিলাম সেটা এখনো শেষ হয়নি। আচ্ছা, মানে সেই 6 মাসটা চলছে এখনো। ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়। হ্যাঁ, কষ্ট করে তার আগে একটা ডক্টর বসিয়েছিলাম, ঠিক। কিন্তু পরবর্তীকালে ক্যাকটাস এবং মিডিয়া সবাই মিলে এই এত বড় নামকে ছোট্ট করে সিধু করে দিয়েছে। আমি সেটা নিয়ে খুশি। সুদা, যেটা আপনি বললেন, যে কথাটা বললেন প্রথমেই, যে একটা সাংগীতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা, অর্থাৎ প্রথাগত কোনো গুরু সেইভাবে আপনার সঙ্গীত জীবনে আসেননি বোধহয়। মানে কোনো গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে আপনি যে গানের জগতে প্রবেশ করলেন, সেরকম বোধহয় সেই সুযোগটা বোধহয় ঘটেনি। না, কিন্তু বাড়িতেই পরিবেশটা এতটাই স্ট্রং ছিল। আমার ইনফ্যাক্ট দিদিরা শিক্ষা নিয়েছিলেন। আচ্ছা, বর্দি রবীন্দ্রসঙ্গীতও শিখেছিলেন, এবং মেজদিও কি বলবো মডার্ন মিউজিকে কিছু ট্রেনিং ছিল, এবং সেই ট্রেনিং এর মধ্যে কবির সুমন, বা আমরা সুমন চট্টোপাধ্যায় বলে যাকে জানতাম, তার কাছে ট্রেনিংও ছিল। তো বাড়িতেই এরকম অ্যাটমসফিয়ার ছিল যে ওই সুর কি বা কত রকম সেগুলো বুঝতে শিখেছিলাম। মানে ওই সুমনদার ট্রেনিং এ যখন বর্দি মেজদি একটি পাড়ার অনুষ্ঠান করছে, আমি একদম গুড়ি বাচ্চা তখন, মানে 4-5 বছর বয়স, কিন্তু আমার মনে পড়ে বা পরবর্তীকালে দিদিদের কাছেও শুনেছি যে সে ও আলোর পথযাত্রী, এই গানটা আমি শুনছি বর্দি গাইছে, আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। কিন্তু আমি শুনছি ওই বয়সে 4-5 বছর বয়সে শুনছি মেজদি কাছাকাছি কিন্তু অন্যরকম একটা সুরে গাইছে। কিরকম? পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। তো দিদিরা বলে যে, আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তোমরা দুজনে দুরকম সুর করছো কেন একটা গানেরই? তখন দিদিরা বলেছিল যে এটাকে হারমোনি বলে, তুমি এখন হয়তো পুরোটা বুঝবে না, কিন্তু যখন দুটো একসাথে গাওয়া হবে তখন এটার একটা মজা আছে, সেটা তুমি শুনলে বুঝতে পারবে।
তো যখন সেই অনুষ্ঠানটা দেখেছিলাম আমি, এবং পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে আচ্ছা একে বলে হারমোনি। সো ওই রকম একটা কচি মনের মধ্যে হারমোনিটা কিরকম, কারণ দুটোই তো আমি দুরকম সুরই তো একদম মন দিয়ে শুনেছি। তো হারমোনি কি, কাকে বলে, সেটা আমি তার টেকনিক্যাল অ্যাসপেক্ট, তার থিওরি না জেনে আমি জিনিসটার মিউজিক্যাল আউটপুটটা জানতে পেরেছিলাম। তো এইখানে মানে এইভাবেই তারা আমার শিক্ষাগুরু আমি বলবো। আচ্ছা, শিরুদা, আমাদের সাথে আরো একজন ক্যাকটাসের নক্ষত্র পটাদা এসে জয়েন করেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সান্ধ্য আড্ডায়। পটাদা, আপনাকে নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একটু সিধুদার জীবনে আমি আপনার কাছে গান শুনবো, আমাদের দর্শকদের জন্য 2-4 লাইন নিশ্চিতভাবে আমরা গান শুনবো। কিন্তু তার আগে সিধুদার কাছে যে স্টোরিটা, যেটা ক্যাকটাস হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাইছিলাম। আমি সিধুদার কাছে আবার যদি ফিরে যাই। হ্যালো, শোনা যাচ্ছে সিধুদা? বলছি যে ক্যাকটাস এই নামকরণ, মানে ক্যাকটাস মানে আমরা জানি একটা মরুভূমির একটা কাঁটা গাছ, তো সে গাছে ফুল হয় না, ফল হয় না, এরকম একটা নাম কেন হলো? আপনার জীবনে কি মানে কাঁটা গাছেরই প্রাধান্য জীবনে, অর্থাৎ এই সুগন্ধি ফুলের কি কোনো জায়গা নেই? এটাই আমাদের একটা কৌতূহল, সাধারণ কৌতূহল থেকে জিজ্ঞেস করছি, হোয়াই ক্যাকটাস? ওই যখন আমরা নব্য তরুণ, যখন কলেজে পড়াশোনা করছি, বয়স 18, 19, 20, সেই সময়ে তো মনের মধ্যে একটা বিদ্রোহী, একটা বিপ্লবী চেতনা জাগে অবশ্যই। এবং সেখান থেকে মনে হয়েছিল যে আমাদের দেশের যে আর্থসামাজিক পরিকাঠামো রয়েছে বা যে রাজনৈতিক পরিকাঠামো রয়েছে, এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইগুলো মরুভূমির মতনই। সো এমন মানে মরুভূমিতে ক্যাকটাসই একমাত্র গাছ যে বাঁচতে পারে, অন্য কোনো গাছ সেই লড়াইয়ে টিকে থাকতে পারে না। খুব কম প্রাণীও ওই লড়াইয়ে টিকে থাকতে পারে অত ঊষর আবহাওয়ার মধ্যে। তো তাই আমাদের মনে হয়েছিল যে আমরা এই আমাদের এরকম রাজনৈতিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি এরকম, তার মাঝখানেও আমরা টিকে আছি বা টিকে থাকবো বা টিকে থাকতে হবে। তাহলে এই টিকে থাকার জন্য যে বাঁচার স্পৃহাটা দরকার, সেই স্পৃহাটা ক্যাকটাসের মতো হলে তবেই আমরা বাঁচতে পারবো, নইলে বাড়ির মধ্যে মিশে যাব। মানে মরুভূমির থেকে রস আরোহণ করে সেখান থেকে আপনারা মানে বেঁচে থাকার যে রসদ, মরুভূমির বালির মাটির থেকে রস তো আস্বাদন করা যায় না, মানে নিজস্ব তার মধ্যে নিজস্ব মডিফিকেশনস আনতে হয়, তবেই ক্যাকটাস বেঁচে থাকে। তার পাতাগুলো কাটা হয়ে যায়, তার কাণ্ডগুলো সবুজ হয়ে যায়, তার মধ্যে অনেক পরিবর্তন আসে, আর ফুল হয় না একদমই, সেটাও হয়তো সম্পূর্ণ ঠিক নয়। বিভিন্ন গাছের বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্ন রকম রয়েছে, তবে কারুর ক্ষেত্রে 8 বছর, কারুর ক্ষেত্রে 10, কারুর 12, এই সময় বাদে বাদে কিন্তু ক্যাকটাসে ফুল ফোটে। তাহলে আমরা আশাবাদী ক্যাকটাসে নিশ্চিতভাবে ফলে ফুলে ভরে উঠবে ক্যাকটাস আবার নতুন করে, কারণ ক্যাকটাস অলরেডি একটা ফুলন্ত গাছ আমরা জানি। আমরা পটাদার সাথে একটু কথা বলি। পটাদা, আপনি পটাদা নামেই বিশেষভাবে পরিচিত, সবার কাছে পটাদা নামেই আপনি জনপ্রিয়। আপনার একটা নাম আছে, ভালো নাম, পোশাকি নাম, সে নামটা খুব একটা পরিচিত নয় সবার কাছে। এই পটাদা নামেই আপনি স্বচ্ছন্দ এবং পটাদা নামেই আপনাকে সবাই চেনে। আমরা জানি আপনার একটা সেই পোশাকি নাম অভিজিৎ বর্মন, পিতৃদত্ত নাম। এই যে আপনার এই একজন ব্যাডমিন্টন প্লেয়ার, একজন উদীয়মান ব্যাডমিন্টন প্লেয়ার থেকে আপনি এই পটা অর্থাৎ সঙ্গীত শিল্পী পটা হয়ে উঠলেন, একটু জার্নিটা আপনি সিধুদার মতনই যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন, কিভাবে হয়ে উঠলো এটা? গান বাজনা তো ছোটবেলা থেকেই করতাম, কিন্তু প্যাশন ছিল খেলাধুলোর। তো আমি ইনটু ব্যাডমিন্টন। আমার পাড়াতেই ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র, গড়ফা সবুজ সংঘ, সেখান থেকেই আমার ব্যাডমিন্টনের হাতেখড়ি হয় আর কি। তো যেহেতু ছেলেবেলা থেকে পরিবারে একটা খেলাধুলোর চল ছিল, প্লাস গান বাজনারও চল ছিল, গান বাজনারও চল ছিল। মা গান করতেন, সিন্ধুদা যেরকম বললেন যে শিল্পার দিদিরা যেরকম গান করতো, বাড়ির মধ্যে একটা গানের পরিবেশ ছিল। তো আমার মা গান করতো, অটোমেটিক্যালি আমারও একটা ওইখান থেকেই কোথাও একটা করেছিল গান বাজনা। কিন্তু কখনো ভাবিনি যে গান বাজনা করব, ভবিষ্যতে গান বাজনাটাই আমার প্রফেশন হয়ে দাঁড়াবে।
গান বাজনাটা সম্পূর্ণ রকম ভাবে একটা প্যাশনের জায়গা ছিল। তো খেলতে খেলতেও গান করতাম, এমনি সময়তেও গান করতাম, যখন গান আসতো তখন গান গেয়ে উঠতাম। তো তখন বুঝিনি অতটা যে আদৌ আমি প্রফেশনালি এটাকে সামনের সারিতে রাখবো কিনা। আমি ব্যাডমিন্টন যেভাবে খেলেছি বা আমার শিক্ষাগুরুরা যারা ছিলেন সেই সময় দাঁড়িয়ে, আমার কিন্তু গান বাজনার জন্য সেরকম শিক্ষাগুরু কেউ ছিল না। গান আমি একদম ওই টেপে বাজতো আর ওই গানগুলো আমি কপি করতাম, কপি করে করে গাইতাম। এরকম বিশেষ করে বলতে গেলে তখনকার সময় পুজো সংখ্যার যে গানগুলো বেরোতো, সিঙ্গেলস গুলো বেরোতো, সেই সব গান বাড়িতে নিয়ে আসতো, বাড়িতে চলতো, সেই গানগুলো আমি তুলতাম। তো ওই গান গান তুলতে 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 একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল যে কোনো গান, যে কোনো ভালো গান বা যে গান প্রাণ ছুঁয়ে যাচ্ছে সেই গানটাকে তুলে ফেলে গাওয়া, এই সব বিষয়গুলো ছিল। কিন্তু কখনোই ভাবিনি যে গান করব কোনোদিন, এটা কোনোদিনই ছিল না। এটা হলো আমার কলেজ ফেস্টে, যখন কলেজে গেলাম তখন থেকে আমার একটা পরিবর্তন ঘটলো। কলেজ ফেস্টে গিয়ে দেখলাম যে যারা সিনিয়র্স রয়েছে সেখানে হিন্দি সোলো, বেঙ্গলি সোলো, ইস্টার্ন মানে ওই কম্পিটিশনস গুলো হতো। তো সেই কম্পিটিশনে আমি ক্যান্টিনে গান করতাম, নিজের মতন করে গান করতাম, কোনোদিনই এই কম্পিটিশনের নাম দিতাম না। তো একদিন হঠাৎ করে আমার এক বন্ধু আমার নাম দিয়ে দিয়েছে এবং আমাকে স্টেজে হঠাৎ করে ডাকতে আরম্ভ করেছে যে এরপরে গান শোনাতে আসছে এরকম অভিজিৎ বর্মন। তখন আমি পটা মানে আমাকে পটা বলে ডাকতো তখনও কেউ কেউ, কিন্তু এইভাবে পটা হয়ে ওঠেননি তখনও, পটা আমি তখনও হয়ে উঠিনি। তো ওই প্রথম ওই কলেজ ফেস্ট থেকে আমার শুরু স্টেজে পারফর্ম করা। তার আগে স্কুলে করেছি নাটকের গান বা স্কুলে যেরকম হয়, কিন্তু সেটা এতটা বড় আকারে ছিল না। তো যখন কলেজে দেখতে থাকলাম যে সিনিয়ররা গান করছে, সেখানে একটা খিদে জন্মালো। ঠিক আছে, সেই প্রথমবার গান করা এবং সেইখানে প্রথমবার গান করতে গিয়ে একটা প্রাইজও পেয়ে গেলাম। এই যে প্রাইজটা পেলাম তখন আমি মনে হলো যে এটা তো প্রাইজ যখন পেলাম, হ্যাঁ তাহলে মানে এটা নিয়ে এগোনো যেতে পারে। আত্মবিশ্বাসের একটা সিঁড়িতে পা দিলেন আপনি, একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হলো, প্রথম সিঁড়িতে পা রাখার একটা জায়গা তৈরি হলো। খেলোয়াড় জীবনের যারা বন্ধু বান্ধব তারাও আমার গান শুনতো। প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মেডিটেশনের ক্লাস চলতো। তো সেখানে কখনো কখনো আমাদের যারা টিচার্স যারা ছিলেন, যারা কোচেস যারা ছিলেন, তারা বলতো একটা গান শোনাতাম। তো সেই একটা অভ্যেস এবং এরকম এই কলেজ ফেস্ট আমার জীবনটাকে খানিকটা গানের দিকে অনেকটাই ঢুকিয়ে দিয়েছিল। তো তারপরে আর ফিরে তাকাতে হয়নি। ওই কলেজ ফেস্ট করতে করতেই কখন যেন গায়ক হয়ে উঠেছি। তার পরবর্তী সময় আমার ডেফিনেটলি আমি 2-3 জনের কাছে গিয়েছি, অলকাদির কাছে গিয়েছি, কুমারদার কাছে গিয়েছি, প্রথাগত শিক্ষার জন্য, সঙ্গীত শিক্ষার জন্য। হ্যাঁ, কারণ পরবর্তী সময় আমার এটা মনে হয়েছিল যে আমি যেরকম ভাবে ব্যাডমিন্টনটা শিখেছি, সুতরাং তার এবিসিডিটা জানাটা আমার খুব দরকার। আমি হয়তো সুরে গান করে দিতে, কিন্তু তখনও পর্যন্ত আমার সেই বোধটা হয়নি, বা যে বোধটা আমার ছেলেবেলায় মা যখন বলতো আয় বস, হারমোনিয়ামে বস, সেই সময়টা শুনিনি, খেলতে চলে যেতাম। তো সেই বোধটা আমার হয়েছিল ওই কলেজ জীবনে। তখন আমি মাধ্যমিকের পরেই কলেজে ঢুকে যাই, 11-12 তখন কলেজ ছিল। তো ওই সেই সময়টা থেকে আমার এই চর্চা করা এবং বিভিন্ন জায়গায় যাওয়া, মানে আপনার কথা আরো শুনবো, একটু আসি আবার সুরুদার কাছে। আমি আপনাকে একটু বলি আমার কথাটা শেষ করে, কারণ আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা আছে, আমি মোহনবাগানের সাপোর্টার, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, নাহলে আমি খেলা থেকে দেখতে পাবো না। আমি কাছে নিচ্ছি, আমি বেরিয়ে যাবো বলে। আমি প্রত্যেকটা বড় ম্যাচ চান্স পেলেই দেখতে যাই। আজকে ইন্টারভিউ আছে, থাকা যাবে না ওর সাথে আর 5 মিনিট থাকতে পারবো না। আপনার যদি প্রশ্ন থাকে 5 মিনিটের মধ্যে করে নিন, আমাকে মোহনবাগান খেলা দেখতে গ্যালারিতে। আমি বলছি ক্যাকটাস নিয়ে দু একটা কথা বলুন, যে ক্যাকটাসের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল দেখছেন, এটা যদি আপনার কাছ থেকে। আপনার নেড়া একবার বেলতলায় যায়, আমি নেড়া 3 বার বেলতলাতে দাঁড়িয়ে আছি, সুতরাং সেখানে একটা ভালো দিক ডেফিনেটলি আছে। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সে নেড়া একবার যাক কি 2বার যাক কি 3বার যাক, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্যাকটাসের এত সুন্দর সুন্দর গান আছে যেগুলো আগামী প্রজন্মকে
এই ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে, এবং ক্যাকটাসের সেই গানগুলো, যে গানগুলো বাদ দিয়ে আমি হয়তো হয়ে উঠতে পারতাম না। এটা খুব এটা আমার নিজের কথা, আমার মনের কথা। আমি হয়তো আলাদা করেও কাজ করেছি যখন ক্যাকটাসে ছিলাম না। আমি তো গান গাওয়া ছাড়তে পারবো না, আমি গান গাইবো, আমি গায়ক, আমি গান গাইবো। একটা কথা বলবো কি যে ক্যাকটাসের ডানায় ভর করে আমরা প্রত্যেকে হলুদ পাখি হতে পারি। হ্যাঁ বলছি ক্যাকটাসের ডানায় ভর করে আমরা প্রত্যেকে হলুদ পাখি হতে পারি, এটা কি বলতে পারি? ক্যাকটাসের ডানায় ভর করে সবাই হলুদ পাখি। হলুদ পাখি হচ্ছে এমন একটা গান, ওই যে আগে বলতো না যে কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া যায় না, হ্যান ত্যান, এইসব কথা আমরা অনেক শুনেছিলাম। যেহেতু আমরা রক অ্যান্ড রোল মিউজিক একদম প্রথম দিকে, যখন আমি ব্যান্ড জয়েনও করিনি তার আগে থেকেও আমাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু এই হলুদ পাখি গানটা এমন একটা গান যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। স্বর্ণযুগের প্রথম 5টা গান বা প্রথম 10টা গান যদি আপনি নির্বাচন করেন, তার মধ্যে হলুদ পাখি থাকবে। সে আমি কেন, আমাদের শ্রোতা বন্ধুরা কেন, যারা হলুদ পাখি শুনেছে তার মানে বুঝেছে। যে শৈশব আমরা ফেলে এসে আজকের দিনে দাঁড়িয়েছি, আমাদের ব্যান্ডের বয়স 31 বছর, কখনো কাজ করেছি, কখনো কাজ করবার সুযোগ হয়নি, কিন্তু এই গানগুলোকে ভালোবেসে গিয়েছি, এই গানগুলো ভালোবেসে গিয়েছি। কখনো স্টেজে পারফর্ম করেছি, কখনো হয়তো ব্যান্ডে ছিলাম না, তখন পারফর্ম করতে পারিনি, আবার ব্যান্ড রিজয়েন করে যখন ক্যাকটাস এই 3 বছর আগে ও অব্দি খুব টালমাটাল একটা অবস্থা, ক্যাকটাস থাকবে কি থাকবে না, যখন সিধুদা আমাকে বললো যে চল না করি, তখন আমারই মনে হলো যে এরকম একটা ব্যান্ড বন্ধ হয়ে যাওয়াটা মানে এটা একটা গান বাজনার যে ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষতিটা যেন না হয়। নিজের একটা ইগো বা নিজের একটা জায়গা, অভিমান, সেগুলোকে সব বাদ দিয়ে যদি ক্যাকটাস করি, তাহলে এই ক্যাকটাসটাকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনের যেসব ছোট ছোট ছেলে মেয়েরা গান বাজনা করছে তারাও ইন্সপায়ার্ড হবে এবং নতুন গান প্রডিউস করবে। আমরাও নতুন গান প্রডিউস করতে করতে চলেছি। সেই ভাবনা ধারা থেকেই আমার আবার তৃতীয়বার ক্যাকটাসে জয়েন করা। তো আমার মনে হয় হলুদ পাখি, এবং শুধু হলুদ পাখি নয়, এরকম অনেক গান আছে যে গানগুলো একটা মাইলস্টোনের মতো। একদমই তাই, একদম একদম সত্যি কথা বলেছেন যে প্রত্যেকের মনের মধ্যে একটা হলুদ পাখি যেন বেঁচে আছে। সে মানে শিশু থেকে যুবা বৃদ্ধ থেকে প্রত্যেকের মধ্যেই হয়তো আছে। যেখানে আমরা বাচ্চা দেখি, বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা যাদের মা বাবারা তাদেরকে নিয়ে আসে, আমরা না সেই সব ছোট ছোট কচি কাচাদের স্টেজের উপরে ডেকে নিয়ে হলুদ পাখি গাইবার সময় আমাদেরও ভালো লাগে তখন। একদমই তাই। হ্যাঁ, আধো আধো গলায় সেই বাচ্চাগুলো হলুদ পাখি গাইছে, মানে একটা জেনারেশন, দুটো জেনারেশন, প্রায় 3টে জেনারেশন হতে চলছে। হ্যাঁ, নিশ্চিতভাবে তার একটা বিশাল বড় একটা অবদান আছে। ছোট্ট বাচ্চা পুচকু সে আধো আধো গলায়তে হলুদ পাখি গাইছে, তখন স্টেজের উপরে আমার উপলব্ধিকরণ কিংবা আমার ব্যান্ড মেম্বারদের কি বলবো, গায়ে কাঁটা দিয়ে ওঠে যে আমাদের একটা কিছু সৃষ্টি, মানে সৃষ্টি একটা যখন হয়ে মানুষজনের সামনে চলে গেল, তখন সেটা আমার রইলো না, সেটা সবার ইতিহাস হয়ে গেছে এখন। হঠাৎ যদি বলি হয়তো একটু অতিশয়োক্তি আপনি মনে হতে পারে সেই ইতিহাস। এবং আমি মনে করি বাংলা গানের এই স্বর্ণযুগের গান বলতো একটা সময় রেডিও টিভিতে। আপনি বললেন মাইল ফলক, আমি বলছি ইতিহাস। এই দুটো হয়তো শব্দের, আপনি বলছেন মাইল ফলক ছুঁয়ে গেছে। আমি বলবো যে স্বর্ণযুগের গানে 1 থেকে 10 যদি কাউন্টডাউন হয়, তার মধ্যে হলুদ পাখি আসা উচিত। অন্তত আমাকে যদি কেউ করতে পারলে আমি ডেফিনেটলি করবো। দেয়ার আর অল আদার ব্যান্ডস, আদার সোলো আর্টিস্ট যাদের গান খুবই ভালো, কিন্তু পার্টিকুলারলি এই গানটা, যে গানটার কথা আপনি বললেন, এই গানটা অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে এটার স্থান পায়। যেটার প্রমাণ আমরা রেগুলার শোতে পাই। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ওই গানটা যখন গেয়ে ওঠে, তখন সত্যি আরো মনে হয় যে আরো ভালো করে কিছু করবার চেষ্টা করি। এখন হয়তো কলেজ পড়ুয়া পটা নেই, এখন হয়তো সংসারী পটা হয়ে গেছি, কিন্তু মনে হয় যে সেই দিনটাতে আবার ফিরে গেলাম, যে দিনটা থেকে শুরু করেছিলাম, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করলেন, খুব ভালো লাগলো। এটা আমাদের অনেকেরই জানা ছিল না, এই যে মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পিছনে যে ইতিহাসটা আপনি যেটা বলছেন, যে বাচ্চাদের সবার, নিশ্চিতভাবে এটা সবার, আমার মনে হয় গোটা বঙ্গবাসী।
সবুজ সকাল সোনালি বিকেল চাই না চাই শুধু তোমায় আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং। সবুজ সকাল সোনালি বিকেল চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। স্বপ্ন কুয়াশা হৃদয়ে ধোঁয়াশা চাই না চাই শুধু তোমায়। যে দিনটা থেকে শুরু করেছিলাম ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করলেন, খুব ভালো লাগলো। এটা আমাদের অনেকেরই জানা ছিল না, এই যে মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পিছনে যে ইতিহাসটা আপনি যেটা বলছেন, যে বাচ্চাদের সবার নিশ্চিতভাবে এটা সবার, আমার মনে হয় গোটা বঙ্গবাসীর কাছে এটা একটা আলাদা অনুভূতি। আপনি খেলা দেখতে চলে যাবেন বলছেন, তাছাড়া হয়তো আমাদের সঙ্গে আর একটু আড্ডা দিতে পারলে ভালো লাগতো। আমি একটু সুবিধার কাছে যাই। হ্যাঁ বলুন। কিন্তু এখন রাস্তাঘাটের যা অবস্থা, অলরেডি দুটো দলের সব ছেলেপিলেরা ক্লাবের মাঠে ওয়েট করছে। আর দুটো ক্লাবের সদস্যদেরকে অভিনন্দন আগে থেকেই জানাচ্ছি। আমি জানি যে আমরা জিতবো, সেই কনফিডেন্সের জায়গা থেকেই যাচ্ছি। খেলায় হার জিত আছে কোনো ব্যাপার নয়, কিন্তু আজকে দাদা আমাকে উঠতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি নিজে একজন মোহনবাগানের সমর্থক হয়ে আপনাকে আমার তরফ থেকে আরেকটু অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আপনার শুভেচ্ছা, আপনার শুভেচ্ছা সেটাও একেবারে অ্যাড হয়ে যাক সেখানে। আজকে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আড্ডা দিচ্ছিলেন পটা, সঙ্গীত শিল্পী পটা, ক্যাকটাসের পটা, যাকে আমরা তার ভালো নামে চিনি না, গোটা বাংলা যাকে পটা দা হিসেবে চিনেন, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু তিনি মোহনবাগান পাগল মানুষ একজন, সেই মোহনবাগানে খেলা দেখতে তাকে এই মুহূর্তে বেরিয়ে যেতে হচ্ছে আমাদের আড্ডা ছেড়ে। কিন্তু আমরা আড্ডায় থাকবো। মোহনবাগানের অন্য খেলা হলে হয়তো যেতাম, হয়তো ইন্টারভিউটাতে থেকে যেতাম, কিন্তু আজকে হচ্ছে আমাদের বড় বড় ক্লাবের খেলা, এই খেলা মিস করা যাবে না। একদমই তাই। আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল। মাঠে যেতেই হবে। আপনার এবং আপনার সমর্থিত ক্লাব দুটোর প্রতি আমার মানে আন্তরিক অভিনন্দন রইল দাদা। ঠিক আছে, আমরা আবার আড্ডায় ফিরে যাচ্ছি শিবুদার সঙ্গে। শিবুদা সঙ্গে আছেন তো? হ্যালো। হ্যাঁ আছি তো। হ্যাঁ, বলছি যে আমাদের সঙ্গে তো পটাদা ছিলেন এতক্ষণ, তার কথা শুনলাম আমরা এতক্ষণ। পটাদা আর আপনি অবিচ্ছেদ্য একেবারেই। আমরা মনে করি যে ক্যাকটাসের দুটো স্তম্ভ। তো ক্যাকটাস, এই যে আপনি যেটা বললেন যে ফুল ফোটে, ক্যাকটাসে ফুল ফোটে, আমরা সেই জায়গা থেকে আপনাকে আবার ফিরে আসছি দাদা। ক্যাকটাস বলুন, ফসিলস বলুন বা ভূমি বলুন, এই যে ব্যান্ড, বিভিন্ন ব্যান্ড আমরা যে এই 90 দশকের গোড়া থেকে শুনে আসছি, এবং ব্যান্ডের বেশ কিছু গান আমরা শুনি বা শুনতে থাকি, কিন্তু সাধারণের ভালোবাসা কি আজও সেই ব্যান্ডের গানের প্রতি রয়েছে, নাকি না পুরনোকে এখনো টানছে? কি মনে করেন আপনি? আপনি তো একজন গানের গবেষকও বটে একই সঙ্গে। কি মনে হয় আপনার? ব্যান্ডের গান বা ব্যান্ড ধর্মী গান সারা পৃথিবীর বুকে যখনই এসছে, যেখানেই এসছে, সেখানে থেকে গেছে। কখনো হয়তো উন্মাদনা সৃষ্টিকারী একজন আর্টিস্ট হিসাবে থেকে গেছে, কিংবা একটি প্রশাখা, একটি গুরুত্বপূর্ণ প্রশাখা সেই হিসাবে থেকে গেছে। এবার আসি, এটা সারা পৃথিবীর কথা না থেকে যদি চলে আসি কলকাতা পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। হ্যাঁ, ব্যান্ড নিয়ে একটা চরম উন্মাদনা আমরা দেখেছি 2000 থেকে, যেটা শুরু হয়েছিল সেটা 2012, 13, 14 অব্দি আমরা ব্যান্ড নিয়ে একটা প্রবল উন্মাদনা দেখেছি। তার পরবর্তীকালে সেই উন্মাদনা একটু স্থগিত হয়েছিল যখন ফিল্ম সং গুলো একটু কাইন্ড অফ ডমিনেট করছিল মার্কেট, বা লোকজনের কাছে পৌঁছে যাচ্ছিল ফিল্ম সং গুলো। তো সেই সময়ে ব্যান্ডের উন্মাদনাটা কিঞ্চিত স্তীমিত দেখেছি। কিন্তু আবার তো আমার মনে হচ্ছে আবার মানুষের প্রেফারেন্স ব্যান্ড এবং নন ফিল্ম মিউজিকের দিকে চলে আসছে রাদার দ্যান ফিল্ম মিউজিক। তো সেটা আমার মনে হচ্ছে এই 2023-এর গোড়া থেকেই দেখছি, 2023-এর শেষে বা 24-এর গোড়ায় তো এসে দেখছি আমরা যারা যারা ব্যান্ড, অ্যাক্টিভ ব্যান্ড রয়েছি, আমাদের প্রত্যেকের কাছে ভালো সংখ্যক লাইভ শো রয়েছে, রাইট ফ্রম ক্যাকটাস টু ফসিলস টু চন্দ্রবিন্দু
টু ফকিরা, সবার কাছে কিন্তু বেশ ভালো সংখ্যক শো রয়েছে। সো মানুষের লিসনারশিপ এখনো ব্যান্ডের সাথে রয়েছে, সেটা খুব তীব্রভাবে বিশ্বাস করি। কতদিন থাকবে তার দায়িত্ব, সেটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব অবশ্যই আমাদেরও নতুন নতুন গান, নতুন নতুন কাজ রিলিজ করতে হবে এবং সেগুলো যাতে লোকজনের পছন্দ হয়, লোকজন অব্দি পৌঁছে দিতে হবে। পছন্দ অপছন্দ তো তাদের ব্যাপার, সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারবো না। পছন্দ হবে ভেবেই আমরা রিলিজটা করি, কিন্তু ফাইনালি একটা গান দাঁড়াচ্ছে কিনা, হিট হচ্ছে কিনা, সেটা জনগণ বা শ্রোতা তারাই ডিসাইড করে। সো আমাদের কাজ নিত্য নতুন গান করে যাওয়া এবং লাইভ শোর কোয়ালিটি, যে পারফরমেন্স কোয়ালিটি, এবং আজকাল হয়তো নোট করে থাকবেন যে অডিও এবং ভিজুয়াল দুটোর কোয়ালিটি কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করছি, আমরা লিডিং ব্যান্ডসরা প্রাণপণ চেষ্টা করছি সেটাকে ইমপ্রুভ করার জন্য। ফসিলস তো সেটাকে নিয়ে সত্যি সত্যি অনেক দূর এগিয়ে গেছে, আমরাও চেষ্টা করছি। যেমন ধরুন আমাদের পারফরমেন্সের পেছনে একটা এলইডি স্ক্রিন থাকে, সেই এলইডি স্ক্রিনের মধ্যে এখনো 99% অনুষ্ঠানে আপনি দেখবেন বিভিন্ন গানের সময় পেছনে একটা আলো ঝলমলে বিভিন্ন প্যাটার্ন চলছে আর কি। জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের লাইটিং এর মতন বিভিন্ন রকম লাইটিং এর আয়োজন চলছে, কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে ব্যান্ডের নিজস্ব মুড অনুযায়ী এবং গানের থিম অনুযায়ী একটা ভিজুয়াল ডিজাইন করা হবে। এই ব্যাপারটা কিন্তু আমরা ব্যান্ডেরাই এখন কি বলবো, ফসিলস ইন্ট্রোডিউস করে দিয়েছে, হয়তো 1 বছর আগে 1.5 বছর আগে ইন্ট্রোডিউস করে দিয়েছে। আমরাও এটা নিয়ে খুব অ্যাক্টিভলি কাজ করছি, অনুপম এই ব্যাপারে সুন্দর কাজ করছে। সো এই অডিও ভিজুয়াল যে প্রেজেন্টেশন আমাদের লাইভ শো, সেটাকে কতটা আধুনিক বা সারা বিশ্বের সাথে মানে অ্যাট পার সেটা করে তোলা যায়, ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের সামগ্রিক ভাবনা চিন্তা, পরিশ্রম, অর্থ ব্যয় সবই আমরা চালিয়ে যাচ্ছি। শুধু একটা বিষয় আপনি বললেন, যেটা হচ্ছে যে এই যে জনপ্রিয়তা যদি কোনো একটা থার্মোমিটার রাখা হয়, তাহলে এই যে ব্যান্ডের গানের এখানে কি লিরিক্সগুলো, কথাগুলো একেবারে স্ফুলিঙ্গ রয়েছে, তার মধ্যে কিছু স্পার্কিং রয়েছে বলেই কি মানুষকে এতটা প্রাণ ছোঁয়া হচ্ছে, মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে কথাগুলো। এটা এই ব্যাপারে আপনার শুধু কথা নয়, কথা আর সুরের কম্বিনেশন আমি বলবো, কারণ সুরের ক্ষেত্রেও আমরা একটা নতুন ধরনের চলন আমরা তো মানে সৃষ্টি করেছি বা ফলো করি, যেটা ইন্টারন্যাশনালি আমরা সারা পৃথিবীর বুকে নতুন কিছু করেছি তা নয়, কিন্তু ইন্টারন্যাশনাল কিছু মিউজিক্যাল ফর্ম যেগুলো বাংলা গানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, সেটা কান্ট্রি রক বলুন, পপ রক বলুন বা হার্ড রক বলুন কিংবা নিউ মেটাল বলুন, এই ধরনের যে মিউজিক্যাল ধারাগুলো সেটা বাংলা গানের ক্ষেত্রে ব্যবহৃত হতো না, সেটা আমরা এসে করেছি। সো শুধুমাত্র কথা নয়, কথা এবং সুরের যে মেলবন্ধন সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। মানে আমায় ঘিরে আয় না শুধু শুধু নিজের মুখ, নিজের কারাগারে বন্দি আমি, ঘুমোট দুঃখ সুখ, ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান। এই যে ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, এই কথাও বা এই ধরনের কথা সেটাও বাংলা গানে আগে ব্যবহৃত সেইভাবে হয়নি। আর এই যে ক্ষুদ্র আমি, এই যে সুরের যে তীব্রতা, এই যে স্বর প্রক্ষেপণের মধ্যে একটা চিৎকার সুলভ আচরণ, সেইটা কিন্তু বাংলা গানে কোনোদিন হয়নি। তো শুধুমাত্র কথা নয়, শুধুমাত্র সুর নয়, আমি বলবো তার সাথে গায়কী, স্বর প্রক্ষেপণ এবং বাদ্যযন্ত্রের ব্যবহার এবং সঙ্গীত আয়োজন, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমরা যাকে বলি, এই সবকিছু মিলেই কিন্তু বাংলা ব্যান্ড, বাংলা রক সেটা আলাদা একটা জাতি, আলাদা একটা ধর্ম তৈরি হতে পেরেছে। শুধু আরেকটা বিষয়, যেটা হচ্ছে ৯এর দশকের গোড়া বা ৮এর দশকের শেষে, এই সময় থেকে আমার একটা শব্দ কয়েনেজ হলো, সেটা হচ্ছে যে জীবনমুখী গান। এই জীবনমুখী গানের সাথে আপনাদের ক্যারেক্টারিস্টিক্স, মানে যে চরিত্রগত কি তফাৎটা কি আমরা ঠিক বুঝতে পারছেন। জীবনমুখী গানও কিন্তু একদিক থেকে ভীষণ ভীষণ পপুলার হচ্ছে, প্রচুর মানুষ নিচ্ছেন বা নিয়েছেন। আমরা নাম করতেই পারি, নচিকেতার গান তো মানে একদম গগনচুম্বী তার জনপ্রিয়তা। তো
এই যে মানে বেসিক ডিফারেন্সটা কোথায়, মানে সাধারণ মানুষের হয়তো আমরা বোধগম্যের বাইরে বিষয়টা। এইটা আমি বলবো যে জীবনমুখী গানের কথা এবং সুর, তার মধ্যেও নতুনত্বের স্বাদ রয়েছে। অবশ্যই যেমন বাংলা গানে আগে ছিল না বা ব্যবহৃত হচ্ছিল না, সেটা তারা সেই ভাবধারা এনেছেন। নচিকেতা, অঞ্জন দত্ত খুব ইম্পর্টেন্ট একটা নাম, এবং অবশ্যই সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমন। তো এদের গানগুলো শুনলেই বুঝতে পারবেন এদের সঙ্গীত আয়োজন, এই যে ব্যাপারটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, মানে একটা গিটার কিভাবে ব্যবহৃত হচ্ছে, একটা ড্রামস তার কতটা পার্টিসিপেশন, একটা টোটাল গানের মধ্যে ড্রামস কতটা তীব্র হবে কিংবা হবে না, নাকি শুধু পেছন থেকে হালকা ব্যাকআপ করবে। একটা বেস গিটার কি শুধু পেছনে কর্ড বাজিয়ে যাবে, নাকি প্রয়োজনে সে বেরিয়ে আসবে, সে বেরিয়ে এসে তার নিজস্ব বক্তব্য রেখে যাবে। তো এই ভাবনা চিন্তাগুলো আমার মনে হয় বাংলা ব্যান্ড এবং জীবনমুখী গানের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেটা জীবনমুখী গানের ক্ষেত্রে যেহেতু এরম শব্দ একটা জীবনমুখী, এরম একটা কয়েনেজি করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অনেকটা সহজবোধ্য। আমি সেই ব্যাপারটাকে সহজ বলছি না, কিন্তু সেই সহজ তৈরি করাও বেশ কঠিন, কিন্তু ব্যাপারটা সহজবোধ্য এবং চট করে যাতে সাধারণ মানুষ সেটাকে হৃদয়গ্রাহী করে, মানে সাধারণ মানুষের হৃদয়গ্রাহী করে তোলার একটা প্রচেষ্টা থাকে। কিন্তু আমাদের ফরম্যাট, যেহেতু আমি ক্যাকটাসের কথা বলি, যেহেতু আমাদের রক একটা ফরম্যাট রয়েছে, পপ রক এই ক্যাটাগরিতে আমরা কাজ করি, কখনো কখনো হেভিয়ার রকও করেছি, সেখানে কিন্তু আমরা এই ব্যান্ড তার যে মিউজিক্যাল ভঙ্গিমা সেইটা ফলো করি। এনারা যারা জীবনমুখী হিসাবে চিহ্নিত, তারা কিন্তু মানে প্রোটেস্ট সং যারা গাইতেন, মানে পিট সিগার, বব ডিলান, তাদের দ্বারা, বা কি বলবো, লিওনার্ড কোহেন, এদের দ্বারা তারা কিন্তু বেশি প্রভাবিত। আমরা কিন্তু আবার স্করপিয়ন্স কিংবা ডোরস কিংবা পিঙ্ক ফ্লয়েড, এদের দ্বারা বেশি প্রভাবিত। না, পুরোপুরি আমরা বলতেই পারি একশো সময় তার গানের মধ্যে বব ডিলানের প্রচুর ছোঁয়া আমরা পেতাম, এবং তিনি সরাসরি সেটা স্বীকারও করেছেন বহু জায়গায়। এই আপনাদের মধ্যেও যে সরল স্বীকারোক্তি যে আপনারা একটা কাউকে কোনো একটা দর্শনকে ফলো করছেন, এটা কিন্তু আমার মনে হয় বাংলা সঙ্গীতের যে আকাশ সেটাকে অনেকটা প্রসারিত করবে আমার ধারণা, বা আপনার ব্যাখ্যা থেকেও সেটা উঠে এলো। শুধু যেটা হচ্ছে যে নীল নির্জনে আপনার প্রথম পা রাখলেন, ফিল্মি যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে এখন জায়গাটা ঠিক কোথায়? মানে ফিল্মে কি আপনাদের ব্যবহার করা হচ্ছে, আপনাদেরকে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে? আমরা যে ধরনের মিউজিক করি আর বাংলা ফিল্মে যে ধরনের দৃশ্যায়ন হয়, আমরা বেশ কিছু বছর এগিয়ে রয়েছি। নিজের সময় থেকে এগিয়ে থাকা একটা ছবির বিষয়বস্তু থেকে ট্রিটমেন্ট, নিজের সময় থেকে 2003-এ রিলিজ হয়েছিল, সেই নিজের সময় থেকে অনেকটা এগিয়ে থাকা একটা ছবি। সেটা তাই সেই জন্য সেই মুহূর্তে সেটা যে বক্স অফিসে বিরাট হিট ছিল তাও নয়, কিন্তু পরবর্তীকালে মানে 2003-এর ছবি যখন আবার ঘুরিয়ে টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সময়ে, বিভিন্ন টাইমিং এ দেখানো হচ্ছে, 2007-এ, 2011-তে, তখন কিন্তু নীল নির্জনের সুপার ডুপার হিট। সো নীল নির্জনের সময় থেকে এগিয়েছিল। বাংলা সিনেমা পরবর্তীকালে আমাদেরকে খুব একটা অ্যাপ্রোচও করেনি, বা আমরাও মনে করিনি যে আমাদের গানকে দৃশ্যায়িত করার মতন ক্ষমতা, ক্ষমতা বলে একটু বাড়াবাড়ি হয়ে যায়, সেরকম সিকোয়েন্স বা সেরকম ভিজুয়াল তীব্রতা। এই যে আমি গেয়ে শোনালাম, এইটা কোনোভাবেই বাংলা সিনেমা যেরকম হয়, বাংলা সিনেমা মানে একদম তথাকথিত যে সেই সোনারি বিকেল, চাই না চাই শুধু তোমায়। আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি
অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং। সবুজ সকাল সোনালি পিকে চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। স্বপ্ন কুয়াশা হৃদয়ে ধোঁয়াশা চাই না চাই শুধু তোমায়, চাই শুধু ওই বেদের মেয়ে জ্যোৎস্না, আমি সেটা বলছি না, আমি কাউকে ছোট করছি না, হয়তো আপনি বুঝতেও পারছেন যে আমি কোন ধরনের বাংলা সিনেমার কথা বলছি। সেখানে হয়তো আপনাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, আরো প্রয়োজনীয়তা হবে। সেখানে একটা টোন ডাউন করার দরকার ছিল, মানে ক্যাক্টাস কিংবা ফসিলস কিংবা লক্ষ্মী ছাড়া যে ধরনের গান বাজনা করে, সেইখান থেকে কিন্তু বাংলা ফিল্ম, যেটা আগেন একটু সাধারণের জন্য ভেবে বানানো, সেটা কাজে আমাদের মিউজিকটাকে একটু টোন ডাউন করে বাংলা সিনেমাতে পরিবেশন করার প্রয়োজনীয়তা ছিল। এবং সেই কাজটি অনুপম রায় অত্যন্ত দক্ষভাবে করেছেন। অনুপম রায় অবশ্যই ব্যান্ড অনুসারী, বিভিন্ন জায়গায় নিশ্চয়ই খেয়াল করে থাকবেন অনুপম বলে আমি চন্দ্রবিন্দুর ফ্যান, এবং বলে যে আমি ক্যাক্টাসের গান শুনে বড়, মানে আমার বড় হওয়ার মধ্যে বা আমার কলেজ যাপনের মধ্যে ক্যাক্টাস ছিল, ফসিলস ছিল। তো কাজে অনুপম যে ধরনের গান বাজনা পছন্দ করে সেটা এসেনশিয়ালি ব্যান্ড মিউজিক, কিন্তু সেটাকে ও খুবই একটা ওর নিজস্ব মিউজিক্যাল দক্ষতায় এবং বুদ্ধিমত্তায় সেটাকে খুব দারুণ একটা প্যাকেজিং করে ও বাংলা ফিল্মের জন্য ব্যবহার করেছে। মানে ধরুন কি বলবো, বুবা টানেল কিংবা গভীরে যাও কিংবা আমি আমি জানি জানি, এইগুলো সম্পূর্ণ ব্যান্ড সং হিসাবে পরিবেশন করাই যায় আর কি, একদম। আরো তার মধ্যে আমরা যদি এই গানগুলোকে অ্যারেঞ্জ করতাম তার মধ্যে একটু ঝাঁঝ বেশি থাকতো, কিন্তু অনুপম জানে যে এগুলো ফিল্মে ইউজড হবে, এগুলো মানে কলকাতা এবং মফস্বল মেবি গ্রাম সেখানকার হলে দেখানো হবে। কাজেই ও খুব সুন্দর করে, খুব বুদ্ধিমত্তার সাথে এবং খুব মানে দক্ষতার সাথে সেই ঝাঁঝটাকে বার করে নিয়েছে। ঝাঁঝটাকে বার করে দিয়ে তুলনামূলক একটু নরম ভাবে আমাদের ধরনের গান বাজনাই ও পরিবেশন করেছে, যে কারণে ও এতটা সফল। মানে আগামী দিনে কি পরিকল্পনা, কিভাবে এগোবেন, ক্যাকটাস নিয়ে হোক বা এই সামগ্রিকভাবে ব্যান্ডের গান নিয়ে কি পরিকল্পনা করছেন? আমরা তো এই 2021-এ আবার রিফর্ম করলাম, পটার আমি মিলিত হলাম, আমাদের মিউজিশিয়ান টিমটাও অলমোস্ট রিফ্রেশড হয়ে গেল পুরোটাই। তো 2021 থেকে আমরা এখন 24-এ ঢুকেছি, মানে 21, 22, 23 তিনটে বছর আমরা পেয়েছি। তিনটে বছরই কিন্তু আমরা মানে একটা করে নতুন রিলিজ দিতে পেরেছি। হ্যাঁ, বলতে পারেন বছরে একটা রিলিজ আর কি এমন বড় কথা। সমস্যা হচ্ছে যে এখন তো শুধু রিলিজ দিলে হয় না, শুধু অডিও রেকর্ড করে আমি ছেড়ে দিলাম, সে তাতে খুব একটা শুনবে না, তাতে তার একটা ভিডিও বানাতে হবে। সেই ভিডিও বানানোটা অত্যন্ত সময় সাপেক্ষ, চিন্তা সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। সো এই চিন্তা ভাবনা সেগুলোকে জড়ো করে তার শুট করা, তার এডিটিং করা, তার পোস্ট প্রোডাকশন করা, যেগুলো আমরা খুব একটা অভ্যস্ত নই। একটা অডিও দিলে সত্যি 7 দিন 10 দিনের মধ্যে নামিয়ে দেবো, কিন্তু একটা ভিডিও যেটা আমরা খুব অভ্যস্ত নই, অথচ যেটা নিজেদের মনোমতন করে বানাতে চাই, সেটা নিয়ে আমরা বেশ নাকানি চুবানেই খাই আর কি। তো অথচ পুরোপুরি কারোর হাতে ছেড়ে দিতে ইচ্ছে করে না, যে আমার গানটা নিয়ে তুমি যা ইচ্ছে ভিডিও বানিয়ে দাও, তো সেটাও ছেড়ে দিতে ইচ্ছে করে না, পুরো জিনিসটাকে পার্টিসিপেট করতে ইচ্ছে করে। সো এই একটা ভিডিও বানাতে গিয়ে আমাদের প্রচুর সময় চলে যায় এবং প্রচুর খরচা হয়ে যায়। একটা গানের শুধুমাত্র মানে অডিও পোর্শনের জন্য যা বাজেট, ভিডিওর বাজেট তার প্রায় 1.5 গুণ। তো সেই ক্যাপিটালটা জোগাড় করা, সেই ইনভেস্টমেন্টটা করা, এগুলো সময় সাপেক্ষ, সময় লেগে যায়। তো কিন্তু যাই হোক, 3 বছরে আমরা 3টে গান রিলিজ করেছি। ছি এটা অরিজিনাল সং ছিল, নতুন গান ছিল। আমরা ভালো থেকোর নতুন ভার্সন করেছি, যেটা খুব লোকজনের পছন্দ হয়েছে, যেটা আবার কি বলবো, ইউটিউবেও ইটস এ সুপারহিট। আর তারপরে করেছি আমরা খোদা জানে না। খোদা জানে না আমরা 2023-এ রিলিজ করেছি, না 2022-এ রিলিজ করেছি, এবং 23-এ আমরা এটা বেস্ট ব্যান্ড সং অফ দি ইয়ার এরকম একটা উপহার, মানে কি উপহার বলছি, পুরস্কার পেয়েছি। একটি ভালো প্রপার বাংলা মিউজিক অ্যাওয়ার্ড হয়, সেইখানে বেস্ট ব্যান্ড সং অফ দি ইয়ার আমরা খোদা জানে না জন্য পেয়েছি। আচ্ছা,
23টা একটু লাইভ শোর জন্য ব্যস্ত ছিল, সেই জন্য খুব বেশি সময় দেওয়া যায়নি। কারণ মাঝখানে আমাদের ওই এনএবিসি ছিল, ইউএস ট্যুর ছিল, পুজোর সময় শো এর খুব চাপ ছিল, তো সেই সবের কারণে আমরা আর বেশি সময় দিতে পারিনি। তবে 2024-এর শুরুতেই আমরা 2টো কিংবা 3টি গান নিয়ে আমরা কাজ চালাচ্ছি, যেগুলো আশা করছি তাড়াতাড়ি রিলিজ করতে পারবো। ফার্স্ট হাফ, প্রথম 4 মাস 6 মাসের মধ্যে আমরা 3টে গান রিলিজ করতে পারবো। আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন যে ব্যয় সাপেক্ষ যে শব্দটা, এটা অত্যন্ত প্রাসঙ্গিক আমার মনে হয়, কারণ যে কোনো কিছু নির্মাণ করতে গেলে তার পিছনে যে অর্থের যে যোগানটা দরকার, বাংলা ব্যান্ডে কি পিছনে বড় স্পন্সর কেউ আসছে বা সেইভাবে কি হাত এগিয়ে দিচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? তেমন তো দেখছি না। হ্যাঁ, মানে বড় বড় প্রোডিউসার যদি বলেন, মানে সোর্স অফ ইনকাম যদি ব্যান্ডগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে একমাত্র স্টেজ পারফরমেন্স এটাই আপনাদের মূলধন, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি কোনো ভালো প্রোডিউসার দেখতে পাচ্ছে না। তবে এটুকু বলতে পারি, কিছু ভালো ইভেন্ট ম্যানেজার এসছেন বা আর্টিস্ট ম্যানেজার এসছেন, যারা কিন্তু আমাদের এই প্রয়োজনীয়তা বোধগুলো বুঝতে পারছেন যে এলইডি স্ক্রিন আমরা 12/8 এই সাইজে রাজি নই, আমাদের 20/16 এলইডি স্ক্রিন দিতে হবে, যেটা যে কোনো সাধারণ অর্গানাইজার তারা উড়িয়ে দেবে, না না কেন হয়ে যাবে তো, কাজ চলে যাবে তো। কিন্তু এই ইভেন্ট ম্যানেজাররা তারা আমাদের প্রয়োজনীয়তাটা বুঝতে পারছে, কারণ তারাও প্রোডাকশন ব্যাপারটাকে ইমপ্রুভ করতে চাইছে। তারাও কিন্তু আমাদের হয়ে বিভিন্ন অর্গানাইজারকে তারা চাপ দিচ্ছে যে না, এটা করতে হবে, এই রিকোয়ারমেন্ট গুলো আছে, অমুক মিক্সার বোর্ড না হলে আমরা শো করতে পারবো না, এটাকে অ্যাক্ট্রেসের তরফ থেকে দাবি, অমুক একটা মিক্সার ডিজিটাল ইলেকট্রনিক মিক্সার বোর্ড আমাদের দরকার। তো অনেক জায়গায় উড়িয়ে দেয়, না না কি হবে, ও আমাদের কাছে ভালো সাউন্ড থাকবে, কোনো চিন্তা নেই। কিন্তু আমরা এই ইভেন্ট ম্যানেজারদের মাধ্যমে আমরা জিনিসটার প্রতি একটা কড়াকড়ি করতে পারছি যে না, এই ওই মিক্সার বোর্ডটাই লাগবে, ক্যাকটাসকে ডাকতে হলে তার সাথে ওই মিক্সার বোর্ডটা আনতে হবে। তো এইগুলো তো আমাদের বায়নাক্কা, মানে মন গড়া কোনো বায়নাক্কা নয়, এগুলো নেহাতি বাস্তবিক কিছু প্রয়োজন। তো সেইগুলোকে বাস্তবায়িত করার জন্য এই ইভেন্ট ম্যানেজাররা বেশ অ্যাক্টিভ, তাদের প্রতি আমার ধন্যবাদ জানাবো। তবে কোনো প্রডিউসার, অডিও কোম্পানি তো নেই, কিছুই এক্সিস্ট করে না, অডিও কোম্পানি কেউ নেই, এক্সিস্ট করে না, আর তাছাড়া কোনো বড় স্পন্সর তেমন কিছু দেখছি না। আচ্ছা, বিদেশের মাটিতে বাংলা ব্যান্ডের এই আবেদনটা কিরকম, বা কতটা চাইছে বিদেশের বাঙালিরা বা বিদেশের যারা কালচারে বড় হয়েছেন, তাদের কাছে আজকের আধুনিক বাংলা গান বা এই ব্যান্ডের কতটা আবেদন রয়েছে? আপনারা তো বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বা গেছেন বহুবার। ক্যাকটাসের বয়স 31 বললাম, তাই এবছর যখন বঙ্গ সম্মেলনে পারফর্ম করতে গেছি এন্ড জুন আর জুলাইয়ের 1-2, 30-1-2, তো 1 তারিখ অডিটোরিয়ামের বাইরে যখন দাঁড়িয়ে রয়েছি আমাদের পারফর্ম করতে, তখনও ঘন্টা 1.5-2 সময় বাকি আছে। তো অন্যান্য অনুষ্ঠান চলছে, আমরা অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে, একটা খুব সুন্দর জায়গা, একদম সমুদ্রের ধারে, অতলান্তিক সমুদ্রের ধারে একটা বিচ, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আড্ডা মারছি। তো তখন যে কত মানুষ এসে পড়েছেন, দাদা আমি 98-এর শিবপুর বিই কলেজ, দাদা আমি 2006-তে মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, দাদা 2004 প্রেসিডেন্সি। সো এই সময় যারা যারা এই বিভিন্ন কলেজ থেকে পাশ করেছেন, যাদবপুর প্রেসিডেন্সি, শিবপুর, বিভিন্ন মেডিকেল কলেজ, তো সেখানকার কৃতি ছাত্রছাত্রী, তারাই তো বিদেশে গিয়ে কর্মসংস্থান করছে।
হ্যাঁ, তারাই এখন প্রবাসী বাঙালি, কাজেই তারা তাদের কলেজ জীবন এবং কলেজ যাপন আমি বলবো, তারা তাদের কলেজ জীবনটাই এই বাংলা ব্যান্ডের সাথে করেছে। কারণ যেহেতু দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড ফর দ্য বাংলা ব্যান্ডস 2000 থেকে 2015। সো সেই সময় যারা কলকাতায় ছিলেন, যারা আমাদের সাথে ছিলেন, ব্যান্ডের সাথে ছিলেন, তারাই এখন বিদেশে, কাজেই তারাও নস্টালজিয়ায় ভেসে যায় আমাদেরকে দেখে। একদমই তাই। না, এটা তো নিশ্চিতভাবে আমাদের কাছে একটা আশার কথা যে তাদের কাছ থেকে যদি আপনারা অনেক বেশি আমন্ত্রণ পান, সেক্ষেত্রেও কিন্তু বিদেশের বিভিন্ন দেশগুলোতে, মানে আমি পশ্চিমের বিভিন্ন দেশগুলোতে আমাদের এই বাংলাকে নিয়ে যাওয়ার একটা অ্যাম্বাসেডার হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে এই 2000 থেকে 2015 এই যে গোল্ডেন এরা, গোল্ডেন পিরিয়ডের কথা বললেন, এটাকে আমরা স্যালুট জানাবো নিশ্চিতভাবেই। আমি শুধুদা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আজও বাংলা গান বলতে কিন্তু সেই আমাদের পুরনো নস্টালজিয়ার, সেই মান্না দে, সেই হেমন্ত মুখোপাধ্যায়, সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর বা এদের যাদের কথা বলছি, এদের পাশাপাশি জায়গা রাখার মতো এই নামগুলোর সঙ্গে সমুচ্চারিত হবে আগামী দিনে সিধু বা যাদের কথা যারা আপনি বললেন, চন্দ্রবিন্দু থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যান্ডের, কোনোদিন কি এই স্বপ্ন দেখেন? হ্যাঁ, কেন হবে না, নিশ্চয়ই হবে। মানে এটা নিয়ে কোনো স্বপ্ন না, এটা একদমই বাস্তব ঘটনা। কারণ ক্যাকটাস জন্ম নিয়েছে আজ থেকে 31 বছর আগে। 31 বছর বাদে আপনি যদি এখনো আপনার চ্যানেলের জন্য মনে করেন যে সিধুর সাথে আড্ডা মারা যায়, সিধুর কাছে বিভিন্ন প্রশ্ন করা যায়, তার জার্নি, ক্যাকটাসের জার্নি, ক্যাকটাসের ভবিষ্যৎ, এগুলো নিয়ে যদি প্রশ্ন করা যায়, তাহলে তো আমি বলবো যে আমাদের 30 বছরের কাজ আমরা তার চিহ্ন রেখেছি। সো একজন ক্রিকেটার, ধরুন সে 6 বছর, 8 বছর, 10 বছর দেশের হয়ে খেলে, তার নাম তো অবশ্যই সবাইকে সচিন তেন্ডুলকর কিংবা সুনীল গাভাস্কর কিংবা বিরাট কোহলি, কিন্তু তার বাইরেও কি আমরা সৈয়দ কিরমানি নাম জানি না, নাকি দিলীপ বেনসেলকে আমরা নাম জানি না, নাকি রবি শাস্ত্রী আমরা নাম জানি না? তো একজনের স্টেচার এক এক রকম হতেই পারে, কিন্তু আমরা এই ব্যান্ডেরা, আমরা যে বাংলা গানের ইতিহাসের একটা অংশ হয়ে গেছি সেই ব্যাপারে নিশ্চিত আর কি। মানে তারপর আমি নিজেকে হঠাৎ করে মান্নাদের সমকক্ষ বলার চেষ্টা করছি, এটা ভাবে ভুল হবে। কিন্তু আমরা ব্যান্ডেরা, আমরা বাংলা, হ্যাঁ শিহুদা, আমি কিন্তু সমকক্ষ শব্দটাও আমি ব্যবহার করিনি। আমি শুধু বলছি যে এদের সঙ্গে সমুচ্চারিত হবে তো, মানে সেই স্বপ্নটা কিন্তু আমরাও দেখি যে অন্তত যাদের কথা আপনি বললেন সকলের একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি হোক এই জায়গা থেকে। নিশ্চিতভাবে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনি, তো আর একটা জায়গা থেকেও আমাদের ভীষণ প্রাণ ছোঁয়া মানুষ একজন, যে মিরাক্কেল নামক একটি অনুষ্ঠানে আপনি বিচারকের আসনে থাকতেন এবং সেখান থেকে আপনার রসবোধের পরিচয় পেয়েছি। চাই শুধু তো সবুজ সকাল, সোনালি বিকেল, সবুজ সকাল, সোনালি বিকেল, চাই না চাই শুধু তোমায়। আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং। সবুজ সকাল, সোনালি বিকেল, চাই না চাই শুধু তোমায়। বাংলা মানুষ পেয়েছে, গোটা ভারতবর্ষের মানুষ পেয়েছেন যে সিধু শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, একজন চিকিৎসক নন, তিনি কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতেও তার একটা যথেষ্ট দক্ষতা রয়েছে এবং তিনি সেভাবে কিন্তু সেই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং সেইটা বিচারকের আসন পাওয়াটা কিন্তু, এবং জি বাংলার মতো একটা প্ল্যাটফর্ম পাওয়াটা অতটা সহজ নয় যদি আপনার সেই জায়গাটা না থাকতো। এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন যদি আমাদের দর্শকদের জন্য, যে বিচারক হিসেবে যতদিন ছিলেন তখন কিরকম ভাবে দেখেছেন যে বাংলা স্ট্যান্ড আপ কমেডির যে ভবিষ্যৎটা কিরকম?
দেখুন, প্রথম কথা এটাকে আপনাকে শুধরে দেওয়া উচিত যে আমি নিজে বিরাট কমেডির আমি কিছু বুঝি না বা কমেডি করতে পারি না, কিন্তু আমি একজন স্টেজ পারফর্মার এবং সেই স্টেজ পারফরমেন্সের একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই রয়েছে, আর একটা বেসিক সেন্স অফ হিউমার অনেকেরই থাকে, আমারও আছে, সেটা মন্দ নয়। কিন্তু তাই বলে যে আমি ভীষণ মজার মজার গল্প করতে পারি বা এই মুহূর্তে জোক শুনে সবাইকে হাসিয়ে দেবো, ওই পাঞ্চ লাইনটা ওইভাবে না, আমি পারি না, সেটা আমার মধ্যে একদমই না। এটা যথেষ্ট পিক আপ করছে। আমি নিজে তো দীপাংশুর খুব খুব বড় ফ্যান, সো তো মানে কি মির ছিল এক সময়, মানে এই পুরো জিনিসটাকে একদম কান্ডারির মতো এগিয়ে নিয়ে যেত। মির এখন একটু অন্য ধরনের কাজ করছে, তবে তো মানে ছেলেরা রয়েছে যারা এই ধরনের কাজ করছে এবং আমি কি বলবো, ফেসবুকে কিংবা ইউটিউবে মনে মনে স্ট্যান্ড আপ কমেডির জন্য এই স্লটটা রাখা থাকে। সো আমার মনে হয় স্ট্যান্ড আপ কমেডির ভবিষ্যৎ ভালোই। থ্যাংক ইউ দাদা। আমি একটা লাস্ট প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ইন্টারভিউতে বলেছেন যে মেডিসিন ইজ মাই প্রফেশন, মিউজিক ইজ মাই প্যাশন। কোনোদিন কি এরকম মনে হবে যে আপনি আবার প্রফেশনে ফিরবেন? কোনো প্ল্যানিং কিছু বলছেন? না, এটা আমি মানে কোনো ইন্টারভিউতে নিশ্চয়ই বলে থাকবো যে এটা আমি ভেবেছিলাম আমার জীবনে, মিউজিক উইল বি মাই প্রফেশন অ্যান্ড সরি মেডিসিন উইল বি মাই প্রফেশন অ্যান্ড মিউজিক উইল বি মাই প্যাশন। কিন্তু ওই জীবনে কি হতে চলেছে আগামীকাল আমি বেঁচে থাকবো কি থাকবো না সেটা যেমন অনিশ্চিত, ঠিক অতটাই অনিশ্চিত আমাদের পুরো জীবনটাই। কাজেই আমি একরকম ভাবে ভেবেছিলাম, আমার জীবনটা একদম অন্যরকম ভাবে এগিয়েছে, তাতে আমার কোনো খেদ নেই, কোনো আফসোস নেই, বরং খুব এনজয় করেছি জীবনটা, এবং আরো যতদিন গান বাজনা করবো এনজয় করতে। সবুজ সকাল সোনালি বিকেল, চাই না চাই শুধু তোমায়, আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং। সবুজ সকাল সোনালি বিকেল, চাই না চাই শুধু তোমায়, চাই শুধু তোমায়। স্বপ্ন কুয়াশা হৃদয়ে ধোঁয়াশা, চাই না চাই শুধু তোমায়, চাই শুধু। এসছে মানে আমরা অমিত প্লাজাল অব্দি পড়েছি পড়ার বইতে। অমিত এসছে এই মলিকিউলটা বা এই মলিকিউলগুলো কি ধরনের কন্ডিশনে দেওয়া যেতে পারে বা তার রেজাল্ট কি হতে পারে, সেই বেসিক জ্ঞানটা তো রয়েই গেছে। সো বিশেষ করে কোভিড এর সময় আমি যেটা করতে পেরেছিলাম, আমি আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অনেকের পাশে আমি দাঁড়াতে পেরেছিলাম উইথ মাই লিটল মেডিকেল নলেজ, কারণ সবাই তো একদম প্যানিকড অবস্থায় ছিল তখন। এবার ডাক্তারবাবুকে এবার ফোন করে যায় না, ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, ওই হয়তো ভিডিও কলে দেখানো হয়েছে, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন দিয়েছেন আর কিছু সাজেশন দিয়েছেন, কিন্তু তার ওই প্রেসক্রিপশন পাওয়ার দুদিন বাদে ওষুধ চালু হয়ে গেছে, তার দুদিন বাদে হঠাৎ সকালবেলা কাশি। তো এরকম আমার কাছে কোন মিউজিশিয়ানদের কাছ থেকে ফোন এসছে, আমার দিদিদের কাছ থেকে ফোন এসছে, বন্ধুদের কাছ থেকে ফোন এসছে, আমার কিন্তু খুব কাশিটা বাড়ছে মনে হচ্ছে, কি করব? তখন আমি তাকে যা রিকোয়ার্ড সাজেশন সেটা দিয়েছি। আবার দুপুরের দিকে কমলো না, কিন্তু না এটা তো ম্যাজিকের মতন হবে না, এই আমার সেশনটা অনুযায়ী চল, আজকে সন্ধ্যে রাতের মধ্যে একটু উপকার পাবি। আবার রাত 9:30 সময় শুধু একটু কমের দিকে বুঝলে, কিন্তু আমার তো ভীষণ ভয় করছে, হ্যাঁ কাশিটা যদি আরো বেড়ে যায় কালকে। না না না, তুই তো আজকে ঘুমো, এইভাবে যেমন ভাবে বলেছি তুই চল, আর ডাক্তারবাবু ওষুধগুলো নিয়ম করে খা, নিশ্চয়ই কমবে। এই যে মানসিক ভাবে উইথ সাম মেডিকেল
অ্যাডভাইসেস আমি যে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, সেটা কিন্তু তারাও রেকগনাইজ করে যে সেই মোমেন্টে তাদের যে মানসিক টেনশন বা প্যানিক, সেই প্যানিকের জায়গা থেকে কিন্তু সুবিধা তুমি ডাক্তার হয়ে বা ডাক্তারি প্র্যাকটিস না করে তুমি যা করেছো, বিভিন্ন লোকজন ডাক্তারি প্র্যাকটিস করে সেই কনফিডেন্সটা, সেই আস্থাটা আমাদের দিতে পারেনি। তোমার কাছ থেকে একটা অদ্ভুত কনফিডেন্স পেয়েছিলাম। সো ওই যদি একটু মানুষের আপদে বিপদে দাঁড়াতে পারি, অন্তত গিয়ে বলতে পারি তোমার এই অমুক ডাক্তার দেখানো উচিত, বা অমুকে আমার বন্ধু আছে আমি তার সাথে যোগাযোগ করে দিচ্ছি, আমি তাতেই খুশি। মানুষের বিপদে আপদে যদি একটু কাজে রাখতে পারি। দাদা থ্যাংক ইউ। যেতে যেতে শুধুমাত্র একটু হলুদ পাখি হোক বা আরো কিছু সঙ্গে না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত বিধান ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ও দাদা আপনি অনেক ভালো থাকবেন, আপনি অনেক ভালো থাকবেন। টিভি নিউজ 10-এর পক্ষ থেকে, সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা। একই সঙ্গে আমরা জানাই ক্যাকটাস এবং ডাক্তার সিদ্ধার্থ নয়, সিধু আমাদের সামনে আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে থাকুক। মেনি মেনি থ্যাঙ্কস আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। সবুজ সকাল সোনালি পিকে সবুজ সকাল সোনালি পিকে, চাই না চাই শুধু তোমায়। আমরা ক্যাকটাস এবং আপনাদের প্রত্যেককে চাই, তোমাদের প্রত্যেককে চাই 5ই ফেব্রুয়ারি দুর্গাপুর সৃজনী হলে। আর আমরা আসছি অনেক সুন্দর গান নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আপনাদেরকে গান শোনাতে, তোমাদেরকে গান শোনাতে। তাই আগামী 5ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে দুর্গাপুরের সৃজনী হলে। ফিউচারিয়া ইভিনিং।